রাদের বুকে প্রচন্ড কষ্টটা আরো তীব্রভাবে অনুভূত হতে লাগলো। মনে হলো কেউ তার ভেতর থেকে একটা প্রাণ প্রিয় সত্তাকে কেড়ে নিচ্ছে। তারপর নিজের মনকে বুঝ দিল, সেটা যেখানে যার সাথে ভালো থাকবে তাতেই তার শান্তি। ভালোবাসার মানুষটিকে সুখী দেখার থেকে শান্তি আর কিছু হয় না। রোহান এবং তার বাবা মা এতক্ষণ ধরে চলমান কাহিনী দেখছিল। হঠাৎ রুবায়েত খন্দকার আহাদ আলমকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তাহলে তো ভালোই হলো, 2 মেয়েকে একসাথে পাত্র দান করতে পারবেন। দুটো সম্বন্ধই খুব ভালো এসেছে, আশা করি আপনারা আর অমত করবেন না। বলে নাহিয়ান খানের সাথে করমর্দন করে ভাব জমাতে চাইলে নাহিয়ান খান তাকে কেবল মুচকি হাসি উপহার দিলেন। রুবায়েত খন্দকার অপ্রস্তুত হেসে ধীরে ধীরে হাত সরিয়ে আনলেন। আহাদ আলম স্ত্রী ও বড় ভাই ভাবির সাথে আলাপ আলোচনা করে জানালেন যে এই বিয়েতে তার কোনো আপত্তি নেই। যেহেতু তার 2 মেয়ের আগে থেকে সম্পর্কগুলোতে রাজি আছে এবং সম্বন্ধগুলো ভালো ঘরের, সেহেতু অমত থাকার কোনো মানেই হয় না। তবে আহাদ আলম শর্ত রেখেছেন, সে তার শুভ্রাকে যেন বিয়ের পরেও পড়তে দেওয়া হয়। নাহিয়ান খান আর রুবায়েত খন্দকার এক বাক্যে রাজি হয়ে গেলেন। ঘরভর্তি উপস্থিত সকলে মিষ্টি মুখ করল, কেবল রাত আলগোছে সেখান থেকে সরে গেল। অথচ যাদের আজ বিয়ে ঠিক হয়েছে তারা একটি বারও নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে জানতে পারল না। সেটা হয়তো আকস্মিক ঘটনাটা সামনে নিতে পারবে, কিন্তু শুভ্রার জন্য তা হবে ভূমিকম্পর ন্যায় প্রখর এক তীব্র ঝটকা। হোয়াট দ্য হেল, এসব আমি কি শুনছি মাম্মা? তুমি না কথা দিয়েছিলে অ্যারিশ ভাইয়ের সাথে আমার বিয়ে হবে, তাহলে তুমি ওই শ্বেতা নামের খ্যাত মেয়েটার সাথে কি করে তার বিয়ে ঠিক করতে পারলে? খান ম্যানশনে এসে ড্রয়িং রুমে জিনিসপত্র ভাঙচুর করতে করতে নাহিয়ান খানের সামনে উগ্র মেজাজে চিৎকার করে কথাগুলো বলল নীলিমা। এরিশ, রেজওয়ানা খান, রাফিয়াত খান কেউই এই মুহূর্তে বাসায় উপস্থিত নেই। নাদিরা খান মেয়ের পিছু পিছু তাকে শান্ত করতে এগিয়ে গিয়েও ব্যর্থ হলেন। নাহিয়ান খান এতক্ষণ তীক্ষ্ণ ও গম্ভীর দৃষ্টিতে নীলিমার কর্মকাণ্ড দেখলেও তাকে কোনো রূপ বাধা দিলেন না। নীলিমার রাগে পুষতে থাকা চেহারাটা শান্তভাবে কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করে সোফার পায়ের উপর পা তুলে বসে গম্ভীর ও শান্ত কণ্ঠে বলতে লাগলেন, তোমাকে বলেছি না নীলিমা আমার উপর বিশ্বাস রাখতে? আমি যখন বলেছি এরিশের বিয়ে তোমার সাথে হবে, ওই মেয়ের সাথে হবে না, তাহলে সেটাই হবে। নীলিমা তীব্র রাগে চেঁচিয়ে উঠে বললেন, উফ, স্টপ সেইং দিস ফাকিং বুলশিট মিস্টার খান। আমি আপনার আর একটা কথাও বিশ্বাস করি না। নাহিয়ান খান এবার তীব্র রেগে উঠে দাঁড়িয়ে নীলিমাকে প্রচন্ড জোরে ধমকে উঠলেন। এতে নীলিমা এবং নাদিরা খান উভয় কেঁপে উঠল। নাদিয়ান খান নীলিমার সামনে এসে আঙুল উঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলতে লাগলেন, একদম আমার সামনে বেয়াদবি করবে না নীলিমা, থাপ্পড় মেরে দাঁত ভেঙে দেবো বেয়াদব মেয়ে। এতক্ষণ ধরে কি বলেছি কথা কানে যায়নি? বলেছি না আমার উপর বিশ্বাস রাখতে? আমি যখন কথা দিয়েছি সেটা যে কোনো মূল্যে পূরণ করেই ছেড়েছি, এবারও তার ব্যতিক্রম হবে না। নাদিরা খান ধাতস্থ হয়ে ভাইকে প্রশ্ন করলেন, আমার আপনার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে ভাইজান, কিন্তু আপনার আসলে পরিকল্পনাটা কি? এই মুহূর্তে এমনভাবে সবকিছু করেছেন যেন বিয়েটা হয়েই যাবে। নাহিয়ান খান বাঁকা হেসে বললেন, চুপচাপ শুধু দেখে যাও সামনে কি হয়। সামনে শুধু দেখবে আর চমকাবে। নিজের ভাইকে এতদিনও একটু চিনতে পারো না নাদিরা? বলেই নাহিয়ান খান শয়তানি অট্ট হাসিতে ফেটে পড়লেন। নাদিরা খান এবং নীলিমাও সেই হাসির সাথে তাল মেলালো। তিনজনের এই ভয়ঙ্কর হাসি পুরো খান মেনশন জুড়ে তীব্র ঝংকার তুলে ফেললো যেন। ভালো ভালো বলছি, আমার পথ ছেড়ে দে। আমি কে তোরা জানিস? আমার বাবা আর ভাই যদি জানতে পারে তোদেরকে একটা করে আস্ত রাখবে না। এদিকে প্রচন্ড রেগে চেঁচিয়ে কথাগুলো বলল ঈশা। তার সামনে কথা কতগুলো বখাটে ছেলে দাঁড়িয়ে থেকে তাকে বিরক্ত করছে। আজকে গাড়ি নিয়ে আসেনি ঈশা। একটা সরু রাস্তা দিয়ে শ্বেতাদের বাড়িতে যাওয়ার পথ ধরছিল সে। শ্বেতা আর শুভ্রা দুজনে বিয়ের খবর শুনে এক্সাইটমেন্টে গাড়ি নেওয়ার কথা বেমালুম ভুলে গিয়েছে ঈশা। একটা বখাটে ছেলে ঈশার কাছাকাছি এসে অশালীন অঙ্গি ভঙ্গি করে বলতে লাগলো, তুমি কি তোমার বাপ ভাই কি এসব জানে? আমাদের কোনো লাভ আছে ফুলটুসি? আর তুমি পরে কি করতে পারবে না পারবে সেটা পরের ব্যাপার, আগে তো আমরা আমাদের কাজ করিনি। বলে খপ করে ঈশার হাতটা ধরে নেয় একটা বখাটে যুবক। ঈশা চেঁচিয়ে উঠে হাত ছাড়াতে নিলে বাকি যুবকগুলো কুৎসিত হেসে তার আরো কাছাকাছি চলে আসে।
ঈশার মনে এই মুহূর্তে প্রচন্ড ভয় কাজ করছে। মনে মনে খোদার কাছে প্রার্থনা করছে তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। কি হচ্ছে এখানে? হঠাৎ পেছন থেকে একটা গম্ভীর বরিশালী আওয়াজ শুনে থমকে যায় ঈশা এবং বখাটে ছেলেগুলো। রাতকে থমথমে মুখে তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশার মুখে একটা প্রাঞ্জল হাসি ফুটে ওঠে। একটা ভরসার আশ্বাস খুঁজে পায় সে। তুই আবার কোন খাতের মুজারে? তোকে কৈফিয়ত দিতে হবে। কি হচ্ছে এখানে? রাত এগিয়ে আস্তে আস্তে শান্ত স্বরে বলল, আলবাত দিতে হবে, কারণ যে মেয়েটার সাথে তোর অসভ্যতামি করেছিস সেটা আমার পরিচিত। বলে ঈশার হাতটা ওই বখাটে যুবকের হাত থেকে ছাড়িয়ে নেয় রাত। যুবকটা এতে ক্ষেপে ওঠে। বাকি ছেলেগুলোকে চেঁচিয়ে বলে ওঠে রাতকে মারার জন্য। ছেলেগুলো ঝাঁপিয়ে পড়ে রাদের উপর। রাতও কম যায় না, দক্ষ হাতে ছেলেগুলোকে মোকাবেলা করতে থাকে। একে তো সে তার বিয়ের খবর শোনার পর থেকে তার মনটা প্রচণ্ড বিক্ষিপ্ত হয়েছে, তার উপর ছেলেগুলোর এহেন কুরুচিপূর্ণ আচরণ আর মেজাজকে আরও বিগড়ে দিয়েছে। মনের স্বাদ মিটিয়ে ছেলেগুলোকে ধোলাই করতে লাগলো সে। বিনিময় সেও কতগুলো আঘাত পেল। ঈশা রাতের জন্য প্রচণ্ড ছটফটানি অনুভব করতে লাগলো। কিছুক্ষণ পর ঈশার খোঁজ করতে করতে তার বাবার বেঁধে দেয়া বডিগার্ডগুলো ঈশার সেখানে লোকেশন ট্রেস করে সেখানে চলে আসে। এসে ঈশার কাছ থেকে সব ঘটনা শুনে সবাই মিলে ছেলেগুলোকে মারতে মারতে পুলিশ স্টেশন নিয়ে যায়। কিছু বডিগার্ড সেখানে রয়ে যায়। ঈশা বলে কয়ে তাদেরকে দূরে দাঁড়াতে বলে। ঈশার আদেশ রক্ষার্থে তারা তাই পালন করে। ঈশা দ্রুত দৌড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত রাতকে আগলে ধরে। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো মিস্টার রাত? তারপর রাদের কেটে যাওয়া হাত দেখে ব্যস্ত কণ্ঠে দ্রুত বলে ওঠে, আমার সাথে এক্ষুনি হসপিটালে চলুন। রাত গাছাড়া ভাব নিয়ে বলল, তার কোনো প্রয়োজন নেই। ঈশা শক্ত কণ্ঠে বলল, প্রয়োজন আছে কিনা সেটা ডাক্তার বুঝবে, আপনাকে এটা নিয়ে তো চিন্তা করতে বলিনি। হাতে ব্যান্ডেজ করা হয়ে গেলে কিছুক্ষণ হসপিটাল বেডে রেস্ট নিয়ে সেখান থেকে বের হয়ে গেল রাত। তার পাশাপাশি ঈশাও হাঁটছে। প্রতি মুহূর্তে রাত ঠিক আছে কিনা প্রশ্ন করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে রাত। রাত ঈশার এমন আচরণে কিছুটা অবাক হলেও মুখে সেটা প্রকাশ করলো না। ঈশা প্রশ্ন করলো, আপনি কি কোনো বিষয় নিয়ে আপসেট? আজকে একটু বেশি ডেসপাইট লাগছিল আপনাকে। রাত গম্ভীর কণ্ঠে জবাব দিল, না, তেমন কিছুই হয়নি। ঈশা কিছুক্ষণ চুপ করে থেকে মৃদু স্বরে বলল, থ্যাংক ইউ। কেন? এই যে আপনি আমাকে ওই বকাটে ছেলেগুলোর কাছ থেকে আমার মান বাঁচানোর এই জন্য। রাত নির্লিপ্ত স্বরে বলল, কোনো মেয়েকে অসম্মানিত হতে দেখলে আমি নিশ্চয়ই চুপচাপ বসে থাকবো না। আপনার জায়গায় অন্য যে কোনো মেয়ে হলেই আমি একই করতাম। তাছাড়া নিজের প্রতিবাদী আর শক্ত সেই হতে শিখুন। শুধু মুখেই মুখেই নিউক্লিয়াস বোমা ফোটালেই তা হয় না মিস ঈশা। রাতের খোঁচাযুক্ত কোনো কথাতেই আজ রাগলো না ঈশা। শুধু আপনার জায়গায় অন্য যে কোনো মেয়ে হলেও আমি এটাই করতাম, এই কথাটা শুনে ঈশার মনে কেন যেন খুব করে আঘাত লাগলো। অজান্তেই তার মনটা খারাপ হয়ে গেল। তবে সেটা রাতকে বুঝতে দিল না। বিষণ্ণ মুখে রাতের পাশাপাশি হাঁটতে লাগলো সে। রাত হঠাৎ আনমনা হয়ে বলতে লাগলো, আমরা যাদের ভালোবাসি তাদের সবসময় কেন স্থায়ী ভাবে পাই না বলুন তো? ঈশা অবাক হয়ে প্রশ্ন ছুড়ল, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছিলেন? রাত দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো। এবার ঈশার অনেক কষ্ট হলো। তবে নিজেকে সামনে নিয়ে এসে শান্ত স্বরে বলল, কারণ আমরা সবসময় ভুল মানুষকে আগে ভালোবেসে ফেলি। যারা আমাদের ভাগ্যে থাকে না তাদেরকে মন দিয়ে বসি, অথচ আমাদের ভাগ্যে যারা নাম লেখা থাকে তাদের সাথে অবশ্যই আমার মিলন বিধাতা স্বয়ং আমাদের জোড়া লিখে থাকেন। আমাদের উচিত তার সিদ্ধান্তের উপর ভরসা রাখা। আমাদের ভাগ্যে যে আছে, সময় হলে সে ঠিকই আমাদের কাছে চলে আসবে। ফুল মানুষের জন্য মনে আফসোস কিংবা কষ্ট উপসে রাখা ঠিক না। রাত একটা দীর্ঘশ্বাস নিল। তবে ঈশার কথা এই প্রথম তার কাছে ভীষণ ভালো লাগলো, কিন্তু সেটা মুখে প্রকাশ করলো না। হাঁটতে হাঁটতে তারা দুজনে একটা শিশু পার্কের কাছে চলে এলো। ঈশা হঠাৎ থেমে গিয়ে রাতকে উদ্দেশ্য করে চঞ্চল কণ্ঠে বলল, আপনি একটু দাঁড়ান অথবা ভিতরে আসুন প্লিজ। বলে রাতকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঈশা দৌড়ে পার্কের ভেতর চলে গেল। রাত অবাক হয়ে তার পেছনে গুটি গুটি পায়ে পার্কের ভেতর প্রবেশ করলো। পার্কের ভেতর এক ছাক ছোট ছোট ছেলে মেয়ে খেলাধুলা করছিল। ঈশাকে দেখা মাত্রই তারা খেলা থামিয়ে দিয়ে ঈশা আপু বলে চেঁচিয়ে উঠে ওকে চারপাশ থেকে ঘিরে ধরল। তাদের চোখে মুখে উপচে পড়া খুশি। ঈশাও আনন্দে গদগদ হয়ে বাচ্চাদের সাথে আন্তরিক কুশল বিনিময় করে তাদের সাথে মিশে গেল। রাত অবাক হয়ে দেখল
ঈশা নিজের পার্স থেকে অনেকগুলো চকলেট বের করে প্রত্যেকটা বাচ্চার হাতে দিল। হাসতে হাসতে বাচ্চাদের সাথে খেলতে শুরু করলো। এই মুহূর্তে সেও যেন বাচ্চা বনে গেছে। খিলখিল করে হেসে বাচ্চাদের সাথে আনন্দে মেতে উঠেছে সে। ঈশার এই নতুন রূপ রাতের কাছে খুব ভালো লাগলো। সে অপলক দৃষ্টিতে ঈশা এবং বাচ্চাদের খুনসুটিময় আনন্দ উপভোগ করতে লাগলো। অজান্তেই তার ঠোঁটের কোণে ফুটে উঠল স্মিত হাসি। ঈশা নামক রমণীটিকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো সে। বিড়বিড় করে বলল, এই মেয়েটার অসংখ্য রূপ আছে, কোনোটায় তেতো, কোনোটায় আবার মিষ্টি, তবে সব রূপেই মেয়েটাকে অপরূপা লাগে। সবগুলো রূপেই তার সাথে খুব ভালোভাবে মানিয়ে যায়। শ্বেতা শুভ্রা দুই বোন ঘরে স্তব্ধ হয়ে বসে রয়েছে। কেউ কারোর সাথে কথা বলছে না। গতকাল ভার্সিটি থেকে এসে তারা যখন জানতে পেরেছে তাদের বিয়ে ঠিক হয়ে গেছে, তখন অবাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল তারা। মায়ের মুখ থেকে সব কথা শুনে একদম নিশ্চুপ হয়ে গিয়েছে দুই বোন। তবে সবচেয়ে বেশি ঝটকা যেন শুভ্রার উপর দিয়ে গিয়েছে। সে ভাবতেও পারেনি রোহান তাদের বিষয়ে মিথ্যা কথা বানিয়ে বলে বাড়িতে ভাবে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। খুব কড়া করে রোহানকে কথা শোনাতে ইচ্ছা হচ্ছে শুভ্রার, কিন্তু পরক্ষণেই ইহানের কথা ভেবে গুটিয়ে যায় সে। মনে মনে ভাবে, কার জন্য স্ট্যান্ড নেবে সে? যাকে পাওয়ার জন্য সে সব কিছুর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হতো, সে মানুষটাই তো অন্য কারো হয়ে গেছে। তাহলে সে অন্য কারো হয়ে গেলে কিংবা তার জীবন থেকে চলে গেলে তার কী বা যায় আসবে? অপরদিকে শ্বেতার মনের অবস্থা এতটাই করুণ না হলেও যথেষ্ট শকড হয়ে রয়েছে সে। এরিস তাকে বিয়ের কথা আগেও বলেছে, এটাও বলেছে তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। তবে এভাবে আচমকা বিয়ের প্রস্তাব আসাতে মনে মনে বেশ অস্বস্তি, ভয় এবং জড়তা কাজ করছে তার। ঈশা অনেকক্ষণ যাবত দুই বোনের সাথে তাদের বিয়ে নিয়ে কত ধরনের কথা বলে মজা করে চলেছে। শুভ্রা শ্বেতা নিজেদের অপ্রস্তুত ভাবটা আড়াল করে জোরপূর্বক হেসে ঈশার সাথে হু হা করে জবাব দিয়ে যাচ্ছে। শারমিন বেগম, সালেহা বেগমের সাথেও ঈশা বেশ ভাব জমিয়ে ফেলেছে। অবশেষে পুরো পরিবার মিলে শ্বেতা ও শুভ্রার বিয়ের কেনাকাটার জন্য মহা সমারোহে শপিং মলের উদ্দেশ্যে রওনা করলো। যদিও বিয়ের সমস্ত গহনা এবং পোশাক হবু স্বামীর বাড়ি থেকে আসবে, তবু নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে চান আহাদ আলম ও শারমিন বেগম। হৃদয়ের পাতায় স্বর্ণাক্ষর লিখেছে, শ্বেতা নামক এক ভয়, যা কিনা আমার নিকট মত পৃথিবীর সকল নেশার, যাকে নিজের করে পেতে আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়তেও প্রস্তুত। অথচ সেই মানবীটি মাত্র কয়েক ঘন্টা পরে আমার হবে। জীবনের প্রথমবার ভাগ্য নামক জিনিসটির প্রতি বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। খুব করে কোনোদিনও মান্য না করার স্রষ্টাকে ধন্যবাদ দিতে ইচ্ছে, শুধুমাত্র তাকে আমার জীবনের সাথে জড়িয়ে দেওয়ার জন্য। মায়ের ইকশন, একটি বার আমার হয়ে যাও। হৃদয়ের কাছে আজীবন বন্দী করে রাখবো তোমায়। সেটা মুবাশিরা, তুমি চাইলেও সেখান থেকে কোনোদিন পালাতে পারবে না। এরিসের দীর্ঘ আবেগময় মেসেজটি পড়ে হৃদয়টা আচানক প্রবলভাবে স্তম্ভিত হতে লাগলো শ্বেতার। তবু সেই সাথে তার মনটা ভীষণ অস্থির হয়ে আছে এক অজানা আশঙ্কায়। ভালো লাগার সাথে সাথে একটা অস্থিরতা জেঁকে বসেছে তার মনে। এরিসকে সে ভালোবাসে কিনা জানে না, তবে মানুষটা তাকে মুহূর্তের মধ্যে সম্মোহিত করে দুর্বল করে ফেলার ক্ষমতা রাখে, এটা সে অস্বীকার করতে পারবে না। সাদা এবং সোনালি রঙের মিশেলে মুক্তা ও পাথরের কারুকার্য খচিত ভারী লেহেঙ্গা পরে ব্রাইডাল সাজে সজ্জিত হয়ে নিজের রুমে বসে রয়েছে শ্বেতা। পার্লারের মেয়েরা তাদের সাজানোর কাজ শেষ করে নিজেদের জিনিসপত্র গোছাচ্ছে। তার অপর পাশে শুভ্রা রেডি হয়ে বসে আছে। তার পরনে টুকটুকে লাল খয়েরি রঙের ভারী কারুকার্যের লেহেঙ্গা, ভারী মেকআপ এবং অলংকারে সজ্জিত সে, অথচ মুখে বিন্দুমাত্র হাসির রেখা নেই। শ্বেতার খুব খারাপ লাগছে বোনকে এই অবস্থায় দেখতে, কিন্তু বারবার অনেক কিছু জিজ্ঞেস করেও কোনো উত্তর পাচ্ছে না সে। একটু পর শুভ্রা শ্বেতা দুজনের হবু বর আসবে তাদেরকে বিয়ে করে নিয়ে যেতে। মুহূর্তটার কথা ভাবলেও দুই বোনের মনে শিহরণ বয়ে যাচ্ছে। এবার বেলকনিতে এসো। এদিকে টুং করে শ্বেতার ফোনে আবারও এরিসের মেসেজ আসে। শ্বেতা অবাক হয়ে আশেপাশে তাকে দ্রুত টাইপ করে লিখে, সেখানে গিয়ে আমার কি কাজ? এত বুঝতে কি বলেছে তোমায়? যেটা বলেছে সেটা কুইকলি করো। মেসেজের শেষে কয়েকটা রাগের ইমোজি দিয়ে দিল এরিস। শ্বেতা থতমত খেয়ে ভাবলো, এই লোকটা সব জায়গায় রাগ না দেখালে হয় না, রাগ যেন তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। শ্বেতা ব্যালকনিতে আসার কিছু সময় পর এরিস ভিডিও কল দিল। শ্বেতা ফোনটা মুখের সামনে ধরতেই এরিস সম্মোহনে দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। শ্বেতাও তেমনি ভাবে তাকিয়ে রইল। হোয়াইট গোল্ডেন কালারের মুক্তা ও স্টোন বসানো কারুকার্য খচিত শেরওয়ানিতে এরিসকে মারাত্মক সুদর্শন লাগছে। অন্যদের তুলনায়
আজ যেন তার চেহারা এবং দৈহিক সৌন্দর্য দ্যুতি ছড়াচ্ছে। এরিস বিড়বিড় করে আওড়ালো, কি? তুমি আজ তো শুভ্র গোলাপের বাগান মনে হচ্ছে তোমার। এদিকে এরিসের অকপট স্বীকারোক্তিতে লজ্জায় নিয়ে গেল শ্বেতা। চিবুক বুকের সাথে ঠেকিয়ে বিড়বিড় করে বলল, আপনাকে অসম্ভব সুন্দর লাগছে এরিস। এরিস শ্বেতার কথা শুনতে না পেয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, কি বললে তুমি? কিছু না। কিছু তো বলেছ। আচ্ছা যাই হোক, আজকে আবার বিয়েটা হয়ে গেলে তোমার হাজারটা কথা আজীবন শুনতে পারবো আমি। এমন একটা কথা নাইব শুনতে পেলাম। শ্বেতা হঠাৎ আনমনা হয়ে বলে উঠল, আমার না ভীষণ অস্থির লাগছে এরিস। কেন? আমি জানি না কেন এমন লাগছে, তবে মনটা ভীষণ কু গাইছে। মনে হচ্ছে ভীষণ খারাপ কিছু হতে চলেছে। এরিস শান্ত স্বরে বলল, আমি তাতে তোমার কোনো ভয় নেই শ্বেতা, আমি আছি তোমার পাশে। তোমাকে জীবনের সম্পূর্ণ অমান্য করে আমি থামছি না। এরিসের কথায় খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল শ্বেতা। সেই সাথে তার নরম কথাগুলোতে খানিকটা লজ্জাও পেল। তারপর বলল, আর কিছুক্ষণ পর তো আপনারা বরযাত্রী হয়ে রওনা দিবেন, তাহলে এখন ফোন রেখে সেসবের দিকে খেয়াল রাখুন। তারপর বলল, বাহ, আমার বউ তো দেখি এখনই খুব দায়িত্ব নিয়ে কথা বলতে শিখে গেছে। আমাকে ছাড়া থাকতে বুঝি ভালো লাগছে না, এই জন্য এত তারা? এরিস বাঁকা হেসে বলল। এরিসের মুখে বউ ডাক শুনে এবং তার লাগাম ছাড়া কথাবার্তা শুনে শ্বেতা ভীষণ লজ্জা পেল। তার লালচে গাল আর রক্তিম বর্ণ ধারণ করলো। এরিস মুগ্ধ দৃষ্টিতে সেদিকে অপলক তাকিয়ে রইল। শ্বেতা তড়িঘড়ি করে ফোন কেটে দিয়ে দ্রুত ব্যালকনি থেকে রুমে চলে গেল। ফোনের অপর পাশ থেকে এরিস শব্দ করে হেসে উঠল। এই প্রথম তার নিজেকে এতটা সুখী মনে হচ্ছে। তুই এমনটা করতে পারিস না শুভ্রা, আমাকে ছেড়ে তুই কোথাও যাবি না, তোকে কোথাও যেতে দিব না আমি। আর তোর এই বিয়ে আমি কিছুতেই হতে দিব না, এই বিয়ে আমি মানি না। একাকী নিস্তব্ধ অথচ আলোকসজ্জা সজ্জিত ছাদে শুভ্রার হাত ধরে অনুনয়ের স্বরে চিৎকার করে কথাগুলো বলল ইহান। আজ শুভ্রাতের সম্পূর্ণ বাড়ি জুড়ে তীব্র কোলাহল, অগণিত মানুষজন এবং সাজসজ্জায় সজ্জিত সব কিছু। কিন্তু সবসময় শান্ত থাকা ছেলেটার চোখে আজকে রক্তিম বর্ণ ধারণ করেছে। চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়ছে অগণিত অশ্রু। পুরো শরীর উত্তেজনার থরথর করে কাঁপছে। অপরদিকে শুভ্রার ভেতরে প্রচণ্ড ঝড় বয়ে চলছে। চোখ থেকে নীরব অশ্রু ঝরে যাচ্ছে। ফ্যাকাশে মুখটা লালচে বর্ণ ধারণ করেছে। যে মানুষটার জন্য তার এত প্রতীক্ষা, যার অব্যক্ত কথাগুলো শোনার জন্য তার এত প্রহর গোনা, আজ যখন সেই মানুষটা তার সামনে এসে দাঁড়িয়ে এমন পাগলামি করছে, নিজের অব্যক্ত অনুভূতিগুলো প্রকাশ করছে, তখন তার কিছুই করার নেই। শুভ্রা অস্পষ্ট স্বরে বলে উঠল, আমি তোমাকে আগেই বলেছিলাম ইহান ভাইয়া, আমার প্রতি তোমার মনের অব্যক্ত কথাগুলো প্রকাশ করতে যেন দেরি হয়ে না যায়। আর তুমি সেই দেরি করে ফেলেছ, এখন চাইলেও আমার আর কিছুই করার নেই। ইহান রেগে শুভ্রার দুবাহু ঝাঁকিয়ে কঠোর স্বরে বলে উঠল, কেন কিছু করার নেই? তুই শুধু আমার। আমি এই কথাটা আগে বুঝতে না পারলেও তুই তো অন্তত আমাকে নিজের অনুভূতির কথাগুলো বলতে পারতি। শুভ্রাও একইভাবে চেঁচিয়ে বলে উঠল, কেন আমার তোমাকে সব কথা মুখে বলতে হবে? আমার আচরণ, কথাবার্তা আর আবেগে তুমি বুঝে নিতে পারো না সবটা? ইহানের চেহারা নরম হয়ে গেল। সে হাতের বাঁধন আরো শক্ত করে ভাঙা গলায় বলতে লাগলো, প্লিজ শুভ্রা, এমন করিস না। তুই সব বলে দিয়ে বিয়েটা ভেঙে দে। আমি যখন তোর প্রতি আমার অনুভূতিটা বুঝতে পেরেছি, সাথে সাথে সোনালিকার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়ে। ও তোকে নিয়ে বাজে কথা বলছিল বলে ওর সাথে চরম খারাপ ব্যবহার করেছি। আর ওই অসভ্য রোহান যে তোর বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছে, তোর বিয়ে হয়ে যাচ্ছে, সেটা আমি আজকে সন্ধ্যায় জানতে পেরেছি। ঢাকায় ছিলাম না আমি, বাবা মাও আমাকে আগে জানায়নি, না হলে তোর বিয়েটা এতদূর গড়াতে দিতাম না আমি। শুভ্রা অসহায় কান্না ভেজা মুখ করে ইহানের দিকে তাকিয়ে থাকলো। এই মানুষটাকে জড়িয়ে ধরে তার ভীষণ কাঁদতে ইচ্ছা করছে। তবু সে কি করে এত মানুষের সামনে নিজের বাবা মাকে ছোট করে বিয়েটা ভেঙে দিবে? একটা মেয়ে হয়ে তার পক্ষে এমন করাটা যে অসম্ভব ব্যাপার। ইহানের থেকে নিজের বাহু ছড়িয়ে শুভ্রা বলতে লাগলো, আমি পারবো না এই বিয়েটা ভাঙতে ইহান ভাইয়া। আমার বাবা মা এতে অসম্মানিত হবে, আমাকে সবাই দুশ্চরিত্রা বলবে। তারপর একটু থেমে শুভ্রা আবারও বলল, তবে তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে এটাই তোমার শেষ সুযোগ আমাকে নিজের করে পাওয়ার।
তুমি যদি আজ কিছু করতে পারো তবেই আমাকে পাবে। তোমার জন্য আমার ভালোবাসার দুয়ার আজীবন খোলা থাকবে। বলে অশ্রুসুক্ত চোখে ইহানকে দেখতে দেখতে আস্তে করে পেছাতে লাগলো শুভ্রা। তারপর একসময় 2 হাত লেহেঙ্গা উঁচিয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করলো, আর ইহানকে রেখে গেল ভালোবাসা নামক এক অগ্নি পরীক্ষার দ্বার প্রান্তে। ইহান শুভ্রায় যাওয়ার পানে ভেজা অথচ রক্তিম দৃষ্টিতে তাকিয়ে থেকে চোখ মুখ শক্ত করে দৃঢ় স্বরে আগালো, তোর প্রতি আমার ভালোবাসাটা আমি উপলব্ধি করতে পেরেছি শুভ্রা, কিন্তু আফসোস মুখ ফুটে তোকে সেই কথাটা আজও বলতে পারিনি আমি। তার জন্য আমায় তুই ক্ষমা করে দিস। তবে অদূর ভবিষ্যতে কোনো একদিন আমি আমার এই অব্যক্ত অনুভূতি ঠিকই প্রকাশ করে ছাড়ব। তোকে নিজের করে পাওয়ার জন্য আমি সব করতে পারি শুভ্রা, একটা কেন 1000টা পরীক্ষা দিতে পারি। তোর জন্য আমি কয়েক মুহূর্ত কেন কয়েক যুগ অপেক্ষা করতে পারবো। অন্তত সেই বিশ্বাস নিজের ভালোবাসার উপর আমার জন্মে গেছে। আই সোয়ার তোকে আর কখনো আমার ভালোবাসার কাছে ঠকতে দিব না শুভ্রা। এই বিয়ে হবে না, বন্ধ করুন এই বিয়ে। এদিকে শুভ্রা রোহানের বিয়ের ভরা মজলিসে রাগে চেঁচিয়ে কথাটা বলে উঠল ইহান। শুভ্রা কান্না ভেজা রক্তিম চেহারা নিয়ে ইহানের পানে তাকালো। ঈশা তার কাছে হাত ধরে এতক্ষণ পাশে দাঁড়িয়েছিল। সেও অবাক হলো। শুভ্রাকে এতক্ষণ ধরে কবুল বলানোর চেষ্টা করা হলেও সে নীরবে অশ্রু বিসর্জন করছিল। এতে উপস্থিত মানুষজন নানা রকম কানাঘুষা করলেও শুভ্রার এতে কোনো কিছু যায় আসেনি। আহাদ আলম, আমিনুল আলম, শারমিন বেগম, সালেহা বেগম, রাদ সহ প্রচণ্ড অবাক হলেন ইহানের বাবা মা তরিকুল হায়দার এবং মায়মুনা হায়দার। উপস্থিত লোকজনও ভীষণ অবাক হলো। তরিকুল হায়দার ইহানকে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এসব কি বলছো তুমি ইহান? মাথা ঠিক আছে তোমার? ইহান বাবার কাছে এসে দৃঢ় কণ্ঠে বলল, আমার মাথা একদম ঠিক আছে বাবা। আজ আমি তোমাদের সবার সামনে একটা কথা বলতে চাই। আমি শুভ্রাকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। তাই রোহানের সাথে ওর বিয়ে কিছুতেই হবে না। রোহান দাঁড়িয়ে রেগে বলে উঠল, তুই বললে বিয়ে হবে নাকি? ভরা বিয়ে জমছিলে, তুই এসে মস্করা করছিস? ইহান প্রচণ্ড রেগে রোহানের দিকে তেড়ে গিয়ে তার শেরওয়ানির কলার ধরে দাঁতে দাঁত পিষে বলতে লাগলো, আরেকটা কথা বললে তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো হারামজাদা। মিথ্যে কাহিনী বানিয়ে শুভ্রাকে তুই বিয়ে করতে চেয়েছিলি। তবে শুনে রাখ, শুভ্রা তোকে নয় আমাকে ভালোবাসে। তাই তোর ওকে বিয়ে করার স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। ওকে আমি ভালোবাসি আর ওর সাথে আমার বিয়ে হবে। বলে শুভ্রার দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরে ইহান মোলায়েম স্বরে বলে উঠল, কিরে আমায় বিয়ে করবি না শুভ্রা? শুভ্রা এক পলক নিজের বাবা মা, চাচা চাচি এবং মামা মামির দিকে তাকালো। তারা তার দিকে উত্তরের আশায় তাকিয়ে রয়েছে। শুভ্রা মাথা নিচু করে অস্ফুট স্বরে আওড়ালো, হ্যাঁ চাই। মুহূর্তে যেন এক পশলা বৃষ্টি নেমে গেল ইহানের বুক জুড়ে। মুখ ফুটে উঠল বিজয়ের হাসি। রুবায়েত খন্দকার তেতে উঠে বলে উঠলেন, অসভ্য ছেলেমেয়ে, গুরুজনদের সামনে কিসব অসভ্যতামি শুরু করেছো তোমরা? এভাবে বিয়ের আসরে হুট করে বিয়ে করব না বলে দিলেই হলো? ইহান দৃঢ় কণ্ঠে বলে উঠল, অসভ্যতামি তো আপনার ছেলে করেছে আঙ্কেল। বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে শুভ্রাকে বিয়ে করতে চেয়েছিল ও। কিন্তু শুভ্রার আদৌ এই বিয়েতে কোনো মত ছিল না। আর ওর মতামত তো একটু আগে নিজের কানে শুনতে পেলেন। তাহলে আবার উত্তেজিত হচ্ছেন কেন? রুবায়েত খন্দকার রাগে গজ গজ করতে করতে স্ত্রী ও ছেলের উদ্দেশ্যে বললেন, চলো তোমরা, এই বিয়ে হবে না। একটা চরিত্রহীন মেয়ের সাথে ছেলের বিয়ে দিব না আমি। শেষের কথাটা বলা মাত্র ইহান রুবায়েত খন্দকারের কলার চেপে ধরে কঠিন স্বরে বলল, একদম আমার শুভ্রাকে চরিত্রহীন বলবেন না আঙ্কেল, তাহলে কিন্তু ভুলে যাব আপনি আমার বড় হন। রুবায়েত খন্দকার অপ্রস্তুত হয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে দ্রুত সেই জায়গা ত্যাগ করলেন। যাওয়ার আগে রোহান কটমট দৃষ্টিতে ইহান ও শুভ্রার দিকে তাকালো। ওরা চলে যেতে ইহান এগিয়ে এসে শুভ্রার চোখের পানি মুছিয়ে দিল। তারপর উপস্থিত গুরুজনদের দিকে তাকিয়ে বলল, আশা করছি আমার আর শুভ্রার বিয়েতে তোমাদের কারো কোনো আপত্তি থাকবে না। তরিকুল হায়দার এবং মায়মুনা হায়দার প্রথমে অপ্রস্তুত থাকলেও পরবর্তীতে ইহানের কথা মেনে নিলেন। তরিকুল হায়দারের বঞ্জি হওয়া সুবাদ এবং মায়মুনা হায়দারের পছন্দের তালিকায় থাকার শুভ্রাকে নিয়ে আর আপত্তি হলো না তাদের। আহাদ আলম, শারমিন বেগম, রাদ, ঈশা সহ বাকিরাও এই সিদ্ধান্তে একমত হলো।
দোতলার সিঁড়িতে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে ইহান আর শুভ্রার হাসি মাখা চোখ দুটো উপভোগ করছিল শ্বেতা। বোনের লুকায়িত ভালোবাসার কথা জানতে পেরে তার খুশির পাশাপাশি কষ্ট হচ্ছিল। তার এই বোনটা এতদিন কতই না কষ্ট পেয়েছে, তার থেকে সব কথা লুকিয়েছে, অথচ সে কোনোভাবেই কিছু জানতে পারেনি। পরক্ষণে সে তার ভীষণ চিন্তা হতে লাগলো এরিসকে নিয়ে। অজান্তেই বুকটা ভীষণ পুড়তে লাগলো তার। অজানা আশঙ্কায় অসহ্য ব্যথা হতে লাগলো হৃদয়ে। রাত 10টা বাজতে চলল, অথচ এরিস এখনও বরযাত্রী নিয়ে উপস্থিত হয়নি। কি হলো মানুষটা? সে ঠিক আছে তো? এমন হাজারো চিন্তা শ্বেতাকে মুহূর্তে কুঁকড়ে ফেলে। ব্যস্ত হাইওয়েতে অগণিত ফুল দিয়ে সজ্জিত মাইক্রো গাড়িটা ঘণ্টাখানেক আগে অ্যাক্সিডেন্ট করেছে। আশেপাশে পুলিশ এবং জনমানুষের ভিড়। কিছু কিছু সাংবাদিকও এসে উপস্থিত হয়েছে। নাহিয়ান খান এবং তার বিশ্বস্ত লোকজন হয়রান হয়ে এদিক ওদিক ছুটোছুটি করছেন। কিছুক্ষণের মধ্যে সাইরেন বাজাতে বাজাতে অ্যাম্বুলেন্স এসে হাজির হলো। গাড়ির ভেতরে থাকা দুজন মানুষকে উদ্ধার করা হলো। ড্রাইভিং সিটে থাকা ড্রাইভারের অ্যাক্সিডেন্টের সাথে সাথেই মৃত্যু হয়ে যায়। ঠিক তার পেছনের সিটের শেরওয়ানিতে আচ্ছাদিত অ্যারিস নামক সুদর্শন যুবকের রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করা হয়। শ্বাস প্রশ্বাস এখনও চলমান তার। অ্যাম্বুলেন্সে উঠিয়ে বুকে ইলেকট্রিক শক দেওয়া হয় তাকে। বারবার কেঁপে কেঁপে উঠছে তার বিধ্বস্ত দেহটা। অ্যাম্বুলেন্সে সাইরেন বাজাতে বাজাতে ছুটে চলল হসপিটালের উদ্দেশ্যে। পেছনে অগণিত মাইক্রো করে সেটার পিছু নিতে লাগলো নাহিয়ান খান এবং তার দলবল। এদিকে এরিসের অবচেতন মস্তিষ্ক জুড়ে তখনও একটা স্মৃতি খেলা করছে। জমকালো হোয়াইট গোল্ডেন কালারের শেরওয়ানিতে আচ্ছাদিত এক যুবকের মস্তিষ্কে হোয়াইট গোল্ডেন কালারের আকর্ষণীয় লেহেঙ্গা পরিহিতা এক যুবতীর লজ্জা মাখা মিষ্টি মুখটা বারংবার খেলা করছে। সেটা থেকে যুবক ঠোঁট কামড়ে হাসছে, মনে মনে বলছে, আরেকটা সময় অপেক্ষা করো, আমার খুব দ্রুত সম্পূর্ণরূপে আমার হতে চলেছে তুমি। এরপর তোমার চিরদিনের মতো বক্ষ পিঞ্জের চাইলেও ছুটে পালাতে পারবে না। ভেবে আরও এক দফা প্রশস্ত হাসল যুবক। তার কপালের ডান পাশের ডিম্পলটা খুব সুন্দরভাবে ফুটে উঠল। তবে মুহূর্তের মাঝে সামনে থেকে তীব্র গতিতে ছুটে আসা একটা ট্রাক প্রচণ্ড জোরে ধাক্কা দেয় তার গাড়িটিকে। মুহূর্তে দুটো ধাতব যন্ত্রের তীব্র ঘর্ষণে প্রচণ্ড রকম কর্কশ আওয়াজের সৃষ্টি হয়। ট্রাক এবং গাড়ি দুটোই উল্টো পড়ে যায় হাইওয়ের এক পাশে। সাথে সাথেই শরীরের প্রতিটা অংশে তীব্র আঘাত পেয়ে যন্ত্রণায় অচেতন হয়ে পড়ে যুবক। এরিসের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ব্যথাতুর অবচেতন হৃদয় বারবার বলতে থাকে, এ জীবন আর কি হবে না দেখা তোমার সাথে, এ জীবনে কি আর দেখা হবে না তোমার সাথে। শুভ্রা আর ইহানের বিয়ে পড়ানো হবে ঠিক সেই মুহূর্তেই একটা কল এলো আহাদ আলমের ফোনে। ফোন কানে নিতেই ওপাশে ব্যক্তিটির হিস হিস করে বলা ভয়ঙ্কর বাক্যগুলো কর্ণগোচর হতেই হাত থেকে ফোনটা পড়ে গেল তার। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। শারমিন বেগম ছুটে এসে স্বামীকে আগলে ধরে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? হঠাৎ এমন করছো কেন তুমি? মায়ের দেখা দেখি শুভ্রা তার কাছে ছুটে এলো। সেও সমানে প্রশ্ন করে যাচ্ছে তার বাবাকে। আহাদ আলম অনেক কষ্টে ভাঙা কণ্ঠে উত্তর দিলেন, এরিসের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, খুব খারাপ অবস্থা ওর। নাহিয়ান খান আমাদের দ্রুত মিডফোর্ড হসপিটালে যেতে বললেন। বাইরে তার গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে, সাথে শ্রেষ্ঠাকেও নিয়ে যেতে বলেছেন। আমরা 4 জন বাদে এই ঘটনা কাউকে জানাতে তিনি নিষেধ করেছেন। শুভ্রা এবং শারমিন বেগম প্রথমে স্তব্ধ হয়ে পড়লেও পরক্ষণে নিজেদের সামলে নিল। শারমিন বেগম চিন্তিত কণ্ঠে বলে উঠলেন, আমাদের দ্রুত এশিসকে দেখতে যাওয়া উচিত। শ্রীতা কোথায়? শুভ্রা, ওকে ডেকে নিয়ে আয়। শুভ্রা ছুটে চলল শ্বেতাকে ডেকে নিয়ে আসতে। পথিমধ্যে ইহান তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস তুই শুভ্রা? কি হয়েছে? আমাকে বাবা মায়ের সাথে একটা জায়গায় যেতে হবে, তুমি আমার জন্য এখানে অপেক্ষা করো কেমন? আমি দ্রুত ফিরে আসব। ইহান শুভ্রা হাত ধরে গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। কেন যেন তার এই হাত ছাড়তে মন চাইছে না। গভীর আবেগ নিয়ে সে শুধালো, সত্যি ফিরে আসবি তো? শুভ্রা অপর হাতটা ইহানের হাতে শক্ত করে ধরে দৃঢ় কণ্ঠে বলল, অবশ্যই আসব। নাহিয়ান খানের ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা অন্ধকার রাতে এক পরিত্যক্ত গুদামের সামনে এসে দাঁড়ালো।
আহাদ আলম, শারমিন বেগম, শ্বেতা, শুভ্র অবাক হয়ে চারপাশ দেখতে লাগলো। হাসপাতালে না নিয়ে গিয়ে ড্রাইভার তাদের কোথায় নিয়ে আসলো? ধীরে ধীরে গাড়ি থেকে নামলো সবাই। শ্বেতা তখন যাবত নীরবে অশ্রু বিসর্জন করছিল। কেন যেন তার হৃদয় ভীষণভাবে পুড়ছিল এরিসের জন্য। তবে এই দম বন্ধকর পরিবেশ দেখে তার বেশ ভয় হতে লাগলো। শুভ্রা তাকে দুহাতে আগলে নিল। বেশ কিছুক্ষণ পর গুদামের ভেতর থেকে অন্ধকার চিরে বেরিয়ে আসলেন নাহিয়ান খান। তার পিছু পিছু কালো পোশাক পরিহিত বন্দুকধারী আরও কয়েকজন লোক বেরিয়ে আসলো। প্রত্যেকের চেহারায় ভয়ঙ্কর রকম গম্ভীরতা এবং শীতলতার ছাপ। নাহিয়ান খান একদম শুভ্রাদের সামনে এসে দাঁড়ালেন। আহাদ আলম অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপনার ড্রাইভার আমাদের হসপিটালে না নিয়ে গিয়ে এখানে নিয়ে এসেছে, আপনিও দেখি এখানে আসছেন, ব্যাপার কি আমি ঠিক বুঝতে পারছি না। নাহিয়ান খান ক্রূর হেসে বলতে লাগলেন, বুঝে যাবেন, একটু পরে সব বুঝে যাবেন। শারমিন বেগম এগিয়ে এসে চিন্তিত স্বরে বললেন, আমাদের এরশিস বাবার জন্য ভীষণ চিন্তা হচ্ছে, দয়া করে তার কাছে নিয়ে চলুন আমাদের। নাহিয়ান খান হঠাৎ খ্যাক খ্যাক করে হেসে উঠলেন। নিস্তব্ধ রাত্রিতে তার হাসি প্রচণ্ড ভয়ঙ্কর শোনালো। আহাদ আলম আমতা আমতা করে বললেন, এভাবে হাসছেন কেন বিআইন সাহেব? মূর্তি হাসি থামিয়ে আহাদ আলমের গলা চেপে ধরলেন নাহিয়ান খান। দাঁতে দাঁত পিষে রক্তিম চোখে তাকিয়ে বলতে লাগলেন, ছোট লোকের বাচ্চা, কোন মুখে তুই আমাকে বেয়াই সাহেব বলিস? নিজের মেয়েকে আমার ছেলের ঘাড়ে ঝুলিয়ে দিয়ে ভেবেছিলি আমার অর্থ সম্পদ হাসিল করে নিবি? এত সহজ? শারমিন বেগম উৎকণ্ঠিত হয়ে বললেন, এসব কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? নাহিয়ান খান শারমিন বেগমকে থাপ্পড় মেরে নিচের দিকে ফেলে দিলেন। শ্বেতা শুভ্র চিৎকার করে ছুটে এসে মাকে জড়িয়ে ধরল। শুভ্র রক্তচক্ষু নিয়ে নাহিয়ান খানের দিকে তাকে চিৎকার করে বলল, ছেড়ে দিন আমার বাবাকে। শ্বেতা নাহিয়ান খানের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে অনুনয় করে বলতে লাগলো, ছেড়ে দিন আমার আব্বু আম্মুকে। নাহিয়ান খান এক লাথি মেরে শ্বেতাকে নিচে ফেলে দিলেন। কবলে আঘাত পেয়ে রক্ত বেরোতে লাগলো শ্বেতার। নাহিয়ান খান আহাদ আলমের গলা ছেড়ে দিয়ে শ্বেতার গলা চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলেন, হারামজাদি, তোর জন্য এত কিছু করতে হয়েছে আমাকে, নিজের ছেলের অ্যাক্সিডেন্ট পর্যন্ত করাতে হয়েছে। এবার তোকেও বাঁচিয়ে রাখবো না আমি, শুধু তোকে না, তোর ফ্যামিলির কাউকে বাঁচিয়ে রাখবো না। বলে প্রচণ্ড অট্টহাসিতে ফেটে পড়লেন নাহিয়ান খান। কালো পোশাকধারী লোকগুলোতেও ভয়ঙ্কর অট্টহাসিতে ফেটে পড়ল। নিস্তব্ধ রাত্রিতে ভয়ানক অট্টহাসির ঝংকার করল এক মাত্রাতিরিক্ত আতঙ্ক। এদিকে নাহিয়ান খানের পৈশাচিক হাসি শুনতে শুনতে দুহাতে কান চেপে ধরে শ্বেতা। হঠাৎ করে বাবা মা আর বোনের আর্তনাদ শুনে তার মধ্যে এক অদম্য সাহস ভর করে। রক্ত লাল বিস্ফোরিত চোখে হিংস্র বাঘিনীর ন্যায় নাহিয়ান খানের পাঞ্জাবের কলা টেনে ধরে শ্বেতা চিৎকার করে বলে ওঠে, আমার বাবা মা বোনকে মারবি তুই? তুই এতটা অমানুষ আর জানোয়ার যে নিজের ছেলেকে পর্যন্ত ছাড়িসনি, তাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছিস। তোকে তো আমি আজ খুন করে ফেলবো। বলে শ্বেতা এলোপাথারি কিলঘুষি মারতে থাকে নাহিয়ান খানের বুকে। নাহিয়ান খান গার্ডদের ইশারা করতে তারা শ্বেতাকে টেনে আলাদা করে নেয়। শ্বেতা তখনও তীব্রভাবে ফুঁসছে। তার হৃদয় দাউ দাউ করে জ্বলছে কোনো এক অজানা ব্যথায়। নাহিয়ান খান কঠিন স্বরে গার্ডদের আদেশ করে দিলেন, এখনই এই মেয়েকে চরম শাস্তি দিয়ে মারবি তোরা। আহাদ আলম, শারমিন বেগম আর শুভ্রা আর্তনাদ করে উঠল। বারবার কাকুতি মিনতি করতে লাগলো শ্বেতাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে তার মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। গার্ডরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে গুদাম ঘরে ভারী দেয়ালের সাথে ক্রমাগত মাথায় আঘাত করতে লাগলো। আহাদ আলম, শারমিন বেগম শুভ্রাকে গার্ডগুলো শক্ত করে ধরে রেখেছে। তাদের আর্তনাদে প্রকম্পিত হয়েছে নিস্তব্ধ পরিত্যক্ত গুদাম ঘর। শ্বেতার মাথা পেটে প্রায় চৌচির হয়ে গিয়েছে, রক্তে ভিজে গিয়েছে তার সমস্ত মুখমণ্ডল। দেয়াল আর মেঝে ভরে গিয়েছে রক্তের স্রোতে। তবু মৃদু গঙ্গানি ছাড়া একটাও আর্তনাদ করল না সে। অচেতন হতে হতে মনে মনে ভাবল, ভালোই হয়েছে আমাকে তোরা পরপারে পাঠিয়ে দে, সেখানে কেউ একজন হয়তো গভীরভাবে আমার প্রতীক্ষা করছে। আকাশ তখন তীব্রভাবে মেঘের গর্জন চলছে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড়ো বাতাস বইছে চারপাশ জুড়ে। শ্বেতা, শুভ্রা, আহাদ আলম, শারমিন বেগম চরমভাবে আহত করে গুদাম ঘরে আটকে রেখে আগুন জ্বালিয়ে দিতে নির্দেশ দেয় নাহিয়ান খান। শ্বেতা তখন মৃত পায়। বাকিরা জীবিত অবস্থা তাকে ঘিরে আর্তনাদ করছে, অথচ বাহিরে নাহিয়ান খানের পৈশাচিক হাসির উল্লাস শোনা যাচ্ছে।
যা ভয়ঙ্কর রাত্রির নিস্তব্ধতাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। দাউ দাউ করে জ্বলে উঠছে সমগ্র গুদামঘর। নাহিয়ান খান প্রাণ ভরে সেটা দেখে গাড়িতে উঠে বসে চলে গেলেন। তার পেছনে গার্ড ভর্তি আরো 3টা কালো গাড়ি ছুটে চলল। তারা সেখান থেকে চলে যেতেই ঝমঝমিয়ে আকাশ ভেঙে বৃষ্টি নামতে শুরু করলো। তীব্র বর্ষণে চাপা পড়ে গেল গুদাম ঘরে আটকে থাকা কিছু প্রাণের তীব্র আর্তনাদ। মা, বাবা, শুভ্রা এখনো আসছে না কেন? ফুপি, ফুপা, শ্বেতা ওরাও বা আসছে না কেন? তারাও তো ওর সাথে গিয়েছিল। রাত 12টা বাজতে চললো, অথচ ওদের কোনো খবর নেই। কোনো বিপদ হলো না তো ওদের? আমার ওদের সাথে যাওয়া উচিত ছিল। কেন গেলাম না আমি শুভ্রার সাথে? কি করে ওকে একা যেতে দিলাম আমি? ইহান পাগলের মতো আর্তনাদ করতে করতে তরিকুল হায়দার আর মাইমুনা হায়দারকে জড়িয়ে ধরে কথাগুলো বলছিল। তারা তাকে সামাল দিতে ব্যর্থ হচ্ছেন। পাশে উপস্থিত আমিনুল আলম, সালেহা বেগম, রাত এবং ঈশা, প্রত্যেকের মধ্যেই নিগুড় দুশ্চিন্তার ছাপ। রাত অস্থির হয়ে বলে উঠল, চাচা, চাচি হঠাৎ করে শ্বেতা আর শুভ্রাকে নিয়ে কোথায় চলে গেছেন? আমাদের কাউকে কিছু বলে গেলেন না, আর এখনো আসছে না কেন ওরা? আমিনুল আলম লাগাতার আহাদ আলমের নাম্বারে কল করে যাচ্ছেন। একে একে বাকিদের নাম্বারে কল করে চলেছেন, কিন্তু প্রতিবারই সবার নাম্বার বন্ধ বলছে। এতে করে প্রত্যেকের মনে উৎকণ্ঠায় ভরপুর হয়ে আছে। সালেহা বেগম চিন্তিত কণ্ঠে বললেন, আমার ভীষণ টেনশন হচ্ছে, যদি খারাপ কিছু হয়ে যায়। আমিনুল আলম ধমকে বলে উঠলেন, চুপ করো সালেহা, এসব অশুভ কথা মুখে এনো না। ঈশা অস্থির কণ্ঠে বলে উঠল, আঙ্কেল, আমার মনে হয় আমাদের পুলিশ স্টেশনে যোগাযোগ করা উচিত। এভাবে হাতটা গুটিয়ে বসে থাকলে চলবে না। ঈশার কথায় রাত সম্মতি জানালো। সে ইহান আর আমিনুল আলমকে নিয়ে দ্রুত পুলিশ স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সময় গড়িয়ে যায়, দিন পেরিয়ে যায়, এভাবে কথা দিয়ে যেন 2 সপ্তাহ কেটে গেল। অথচ এই 2 সপ্তাহে শ্বেতা সহ বাকি 3 জনের কারও কোনো খোঁজ পাওয়া গেল না। ইহান, রাত, আমিনুল আলম সহ পরিবারের প্রত্যেক দিন রাত পুলিশ স্টেশনে পড়ে আছে। ঈশাও নিজের বড়লোক বাপের পাওয়ার খাটিয়ে নিজের বান্ধবী এবং তার বাবা মাকে খুঁজতে যথাসম্ভব চেষ্টা চালিয়ে গিয়েছে। সকলে পাগলের মতো খুঁজে চলেছে তাদেরকে, কিন্তু কারো কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না। ইহানের অবস্থা পাগল প্রায়। ছেলেটা শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে গেছে। এতদিন পাগলের মতো বিক্ষিপ্ত আচরণ করলেও এখন পুরোপুরি নিস্তব্ধ হয়ে পড়েছে। সারাক্ষণ নিজেকে একটা রুমের মধ্যে বন্দি করে রাখে, না খাওয়া না নাওয়া করে ঠিক মতো, আর না কারোর সাথে কথা বলে। সারাক্ষণ নিজেকে অন্ধকার রুমে বন্দি করে বিড়বিড় করে কারোর সাথে যেন কথা বলে। পাগলের মতো হাসে আর কারো উদ্দেশ্যে বেসুরো গলায় গান গায়। তরিকুল হায়দার আর মাইমুনা বেগম ছেলের এই অবস্থা সহ্য করতে পারেন না। তাদেরও দিন খুব খারাপ অবস্থা অতিবাহিত হচ্ছে। রাতের অবস্থা অত্যন্ত খারাপ। উপরে উপরে নিজেকে স্বাভাবিক রাখলেও ভেতরে সম্পূর্ণ ভেঙে গিয়েছে সে। নিজের প্রথম ভালোবাসার মানুষটার সাথে সাথে পরিবারের 3 জন গুরুত্বপূর্ণ সদস্যকে হারানোর জন্য সে একদম বিধ্বস্ত হয়ে গিয়েছে। ঈশা খুব খারাপভাবে ভেঙে পড়লেও রাতকে আগলে রাখার সম্পূর্ণ চেষ্টা করছে, কিন্তু রাতের কোনো দিকে খেয়াল নেই। সে একদম চুপচাপ হয়ে গিয়েছে। আমিনুল আলম আর সালেহা বেগমের অবস্থাও ভীষণ খারাপ। গিরিশ এবং তার পরিবারের সাথে অনেকবার দেখা করতে চেয়েছে তারা, কিন্তু কোনোভাবেই তাদের নাগাল পায়নি। বিষয়টাতে তাদের খটকা লাগলেও ক্ষমতা জোরে সবকিছু দাবিয়ে রাখতে পেরেছেন নাহিয়ান খান। তার কালো থাবায় হাসি খুশি একটা পরিবারটা সম্পূর্ণরূপে তছনছ হয়ে গিয়েছে। আইসিইউতে দীর্ঘ 2 সপ্তাহ ধরে কোমায় পড়ে রয়েছে এরিশ। শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ খুব খারাপভাবে আহত হয়েছে তার। হসপিটাল বেডে বিভিন্ন ধরনের মেডিকেল ইনস্ট্রুমেন্টে আপাত মস্তক মোড়া রয়েছে তার। হঠাৎ করে তার ক্যানুলা লাগানো ডান হাতের 2 আঙ্গুল যেন নড়ে উঠল। অক্সিজেন মাস্কের নিচে শ্বাস প্রশ্বাস ঘন হতে লাগলো। চোখ জোড়া পিটপিট করতে লাগলো। দায়িত্বরত নার্স হঠাৎ একজন কোমা পেশেন্টকে এভাবে রেসপন্স করতে দেখে দ্রুত ডাক্তারকে ডেকে নিয়ে আসলো। ডাক্তার ইশতিয়াক কবির ছুটে এসে এরিশকে ভালো মতো চেক করার পরে তার মুখে হাসি ফোটালেন। তিনি নার্সকে ব্যস্ত কণ্ঠে বলে উঠলেন, দ্রুত নাহিয়ান খান এবং তার পরিবারকে খবর দাও। এরিশ আহার আর খানের জ্ঞান ফিরে এসেছে। অবশেষে কোমা থেকে খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসতে সক্ষম হয়েছে সে। সেটা কোথায়? হোয়াটস মাই ডিরেকশন? ওকে আমি আমার সামনে দেখতে পাচ্ছি না কেন? এখন ওকে আমার সামনে নিয়ে আসো, নাহলে কাউকে ছাড়বো না আমি, সবাইকে শেষ করে ফেলবো বলে দিলাম। উন্মাদের মতো আর্তনাদ করতে করতে চিৎকার করে কথাগুলো বলল এরিশ। 3 জন শক্তপোক্ত ওয়ার্ড বয় তাকে ধরে রাখতে পারছে না।
হসপিটাল বেডে বসে থেকে হাতের ক্যানুলা, অক্সিজেন মাস্ক সবকিছু টেনে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো হাত পা ছোড়াছুড়ি করছে সে। এরিসের সামনে স্থির চিত্তে গম্ভীর মুখভঙ্গি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন নাহিয়ান খান, তার তীক্ষ্ণ দৃষ্টি এরিসের দিকে স্থির করে রাখা। তার পাশে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে রয়েছে নাদিরা খান, মাশরাফি খান এবং নীলিমা, রিজওয়ানা খান এবং রাফিয়াত খান কেবিনের একপাশে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন করছেন। নাতির এই পরিণতি তারা মেনে নিতে পারছেন না, যার জন্য তার নাতির এই পাগলামি। তার সম্পর্কেও কোনো খোঁজ জানেন না তারা। নীলিমা দরদ দেখাতে গিয়ে এরিসের সামনে এগোতে এগোতে বলতে লাগলো, এরিস ভাইয়া আমার কথাটা। সম্পূর্ণ কথা শেষ করার আগে এরিস একজন ওয়ার্ড বয়ের কাছ থেকে নিজের এক হাত ছাড়িয়ে নিয়ে বেডের পাশে থাকা টেবিল থেকে সিজার নিয়ে ছুঁড়ে আঘাত করলো নীলিমাকে। নীলিমা এতে খুব বেশি ব্যথা না পেলেও আতঙ্কিত হয়ে দূরে সরে গেল। নাদিরা খান মেয়েকে আগলে নিয়ে নাহিয়ান খানের উদ্দেশ্যে কিছুটা রুষ্ট চিত্তে বললেন, আপনার ছেলে উন্মাদ হয়ে গেছে ভাইজান, ওকে যত তাড়াতাড়ি সম্ভব মেন্টাল হসপিটালে পাঠানোর ব্যবস্থা করুন। নাহিয়ান খান বোনের দিকে গম্ভীর দৃষ্টি তাক করে হাতের ইশারায় তাকে সহ বাকিদের বাইরে চলে যেতে বললেন। রিজওয়ানা খান এবং রাফিয়াত খানকেও একই ইশারা করলেন। প্রত্যেকে এক পলক এরিসকে দেখে বিনা বাক্যে রুম ত্যাগ করলো। নাহিয়ান খান এরিসের পাশে সোফায় বসে ওয়ার্ড বয়দের নির্দেশ করলেন চলে যেতে। ওয়ার্ড বয়রা এরিসকে ছেড়ে দিতেই সে উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে কেবিনের সমস্ত জিনিসপত্র ভাঙতে লাগলো। নাহিয়ান খান এতে বাধা দিলেন না। মনের স্বাদ মিটিয়ে সব জিনিসপত্র ভাঙচুর করার পর এরিস দাঁড়িয়ে দাঁড়িয়ে তীব্র রাগে ফুঁসতে লাগলো। তার চোখ মুখ ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে। শরীরের প্রতিটা শিরা উপশিরা দপদপ করে ফুলে উঠেছে। শরীরে উষ্ণ রক্তস্রোত তীব্র বেগে প্রবাহিত হচ্ছে। অনেকক্ষণ নীরব থেকে নাহিয়ান খান শান্ত গম্ভীর কণ্ঠে এরিসের উদ্দেশ্যে বলে উঠল, রিল্যাক্স মাই সান। এরিস নাহিয়ান খানের দিকে তেড়ে এসে উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো, আমার সেটা কথা মিস্টার খান। নাহিয়ান খান কিছুক্ষণ তার চেহারার দিকে তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে বলে উঠলেন, চলে গেছে। এরিস প্রচন্ড অবাক হয়ে বহু কষ্টের সাথে উচ্চারণ করলো, চলে গেছে মানে? আমাকে ছেড়ে কোথায় গেছে? কেন গেছে? নাহিয়ান খান কোনো প্রত্যুত্তর না করে পাঞ্জাবির পকেট থেকে কয়েকটা ছবি বের করে এরিসের সামনে রাখলেন। কাঁপা কাঁপা হাতে ছবিগুলো হাতে নিতেই এরিসের পুরো দুনিয়া যেন থমকে গেল। রক্ত লাল চোখ জোড়া মুহূর্তে বিস্ফোরিত হয়ে উঠল। নিজের অজান্তে কয়েক পা পিছিয়ে গেল সে। নিজের চোখকে আজ কোনো মতেই বিশ্বাস করতে পারছে না। ছবিগুলোতে দেখা যাচ্ছে শ্বেতা একটা অচেনা পুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় রয়েছে। এতটা ঘনিষ্ঠ অবস্থায় অন্য কোনো পুরুষের সঙ্গে নিজের ভালোবাসার মানুষকে দেখে প্রচণ্ড আক্রোশে প্রিন্ট করা ছবিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করতে লাগলো এরিস। ভয়ানক আক্রোশে পাগলের মতো চিৎকার করতে লাগলো সে। নাহিয়ান খান শান্ত স্বরে বললেন, শ্রেতার অনেক আগে থেকে অন্য একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল, তাই বিয়ের দিন ও তোমাকে ফাঁকি দিয়ে ওই ছেলের সাথে পালিয়ে গেছে। এরিস চিৎকার করে বলে উঠল, আমি বিশ্বাস করি না, এগুলো সব মিথ্যা, সব বানানো। নাহিয়ান খান একটা কাগজ বের করে এরিসের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, তাহলে কি এটাকেও মিথ্যা বলবি? এরিস কাগজটা হাতে নিয়ে দেখলো সেখানে সে তার হাতের লেখায় তাকে প্রত্যাখ্যান করে অন্য কারোর সাথে পালিয়ে যাওয়ার স্বীকারোক্তিমূলক একটি চিঠি লেখা। এরিসের বিশ্বাসকে আরও শক্তপোক্ত করতে নাহিয়ান খান নিজের মোবাইল বের করে 30 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ এরিসের সামনে প্লে করলেন, যেখানে ছবির ছেলেটার সাথে শ্বেতার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করা হয়েছে। এরিস পাগলের মতো আর্তনাদ করতে করতে মোবাইলটা মেঝেতে কয়েকবার আছড়ে ফেলে ভেঙে টুকরো টুকরো করে ফেলল। চিঠিটা ছিঁড়ে কুচি কুচি করে ফেলল। এই প্রথমবার তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা উষ্ণ অশ্রু। হাঁটু ভেঙে বসে পড়ে এরিস আর্তনাদ করতে করতে বলল, এমনটা আমার সাথে কেন করলে সেটা? কিভাবে করতে পারলে এমনটা? পরক্ষণে দু হাতের মুঠি শক্ত করে নিল এরিস। চোখ মুখ অস্বাভাবিক কঠিন করে সে গর্জে উঠে বলতে লাগলো, তুমি আমি ছাড়বো না সীতা মুবশিরা। আমাকে ধোকা দেওয়ার শাস্তি তোমাকে চরমভাবে ফিরিয়ে দেবো আমি। নিজের গায়ে অন্য পুরুষের স্পর্শ লাগানোর শাস্তি সারা জীবন তোমাকে দিয়ে যাব। আমার কাছে চিরদিন তোমায় রেখে প্রতি মুহূর্তে নরক যন্ত্রণা দিয়ে যাব। যেখানে থাকো না কেন তোমাকে আমি খুঁজে বের করবই। নাহিয়ান খান কিছুক্ষণ চুপ করে থেকে গমগম কণ্ঠে বললেন, কিন্তু ওকে আর ওর পরিবারকে তো 2 সপ্তাহ যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বলেছে ওরা নিরুদ্দেশ হয়ে গেছে। তুমি চাইলে ওর চাচা চাচি আর চাচাতো ভাইয়ের সাথে কথা বলে দেখতে পারো। এরিস চোখ মুছে উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত পিষে কঠিন কণ্ঠে বলতে লাগলো, তোমাকে আর ওর পরিবারকে দরকার হলে পাথরের তলা থেকে খুঁজে বের করবো আমি। এর জন্য কাউকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নেই আমার। এই জীবনে আমার কাছ থেকে নিস্তার নেই ওর। নাহিয়ান খান ব্রুকুচকে জিজ্ঞেস করলেন, তুমি এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে যে ওকে আবারও খুঁজে পাবে? এরিস রহস্যময় বক্র হাসি হেসে বলল,
এত সহযোগে আমি হারিয়ে যেতে দিব না মিস্টার খান। তারপর একটু থেমে এরিস বলল, আজ আমার ইটালি যাওয়ার ব্যবস্থা করুন মিস্টার খান। এই দেশে আর আমার সমস্ত ব্যবসার দায়িত্ব, বিশেষ করে দেশ বিদেশে আপনার মাফিয়া সাম্রাজ্যের সমস্ত দায়িত্ব আজ থেকে আমাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিন। এখন এই মুহূর্ত থেকে শুরু হবে ভিন্ন এক এরিসের পথ চলা। কথাগুলো বলে জলদর শক্ত করে মুখটা অসম্ভব রকম কঠিন করে নিল এরিস। তার ভেতরে প্রচণ্ড রাগ আগ্নেয়াগিরির তীব্র জ্বলন্ত লাভার মতো টকবক করে ফুটছে। দগ্ধরিতে অস্বাভাবিকভাবে জ্বলছে শ্বেতা মুবাশশিরা নামক এক ভয়ানক দাবানলের আগ্রাসনে। ভালোবাসার সাতকাহনের প্রথম পরিচ্ছেদের সমাপ্তি ঘটাচ্ছি এখানেই। দ্বিতীয় পরিচ্ছেদে জুটিগুলো নতুন স্থানে নতুন কাহিনী গড়ে উঠবে, তবে সবটাই শুরু হবে পুরনো কাহিনীর রেশ ধরে। গল্প সম্পর্কে বেশি বেশি করে মতামত জানাবেন সবাই।